কুড়িগ্রাম জেলা সদর থেকে দক্ষিণে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত চিলমারী বন্দর, যেখানে একসময় চলত রেল। চিলমারী স্টেশন নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় বর্তমানে এর পূর্বের স্টেশন রমনা বাজার পর্যন্ত লোকাল ট্রেন চলাচল করে। আজ এই ট্রেনে পূর্ণ যাত্রা হবে। সেই সাথে দেখে আসব দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরনো মসজিদ সহ বেশ কিছু ঐতিহ্যবাহী স্থাপনা। শুভ সকাল। নতুন যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেছি। আজকে যাত্রা করব একটি লোকাল ট্রেনে, এবং এই এলাকার খুবই জনপ্রিয় একটি লোকাল ট্রেন, সেটা হচ্ছে রমনা লোকাল। রমনা লোকালে যাব রমনা, এবং যাত্রাপথে আমাদের অনেক গল্প হবে, সেই সাথে বিভিন্ন দর্শনীয় স্থানও ঘুরে দেখব। তো ট্রেন ছাড়ার সময় বাকি 5 মিনিট। আমার সাথে সফর সঙ্গী আছেন অপূর্ব ভাই। আমরা চলে এসেছি একদম রমনা লোকালের শুরু স্টেশন পার্বতীপুরে, যাব শেষ স্টেশন অবধি রমনা স্টেশনে। তো চলুন যাত্রা শুরু করি। দৌড় আছে, কারণ ট্রেনের সময় 5 মিনিট বাকি। ট্রেনের ইঞ্জিন কিন্তু গরম হয়ে গেছে। ট্রেনের কিন্তু হলুদ বাতি জ্বলে গেছে, মানে সিগন্যাল ডাউন। সময় 7টায়, মানে ছেড়ে যাওয়ার সময় বাকি আছে 2 মিনিট। অপূর্ব ভাই ওদিকে নেমে গেছে, টিকিট কাউন্টারের দিকে যাবে। ভাই টিকিট কাটতে যাবেন? আচ্ছা যান। আমরা টিকিট পেয়েছি উলিপুর পর্যন্ত, কারণ টিকিটই নাই, মানে টিকিট ছাপানো নাই। যাই হোক, হ্যাঁ টিকিট শেষ হয়ে গেছে আর কি। টিকিট শেষ মানে সিট শেষ তা না, টিকিট শেষ মানে ছাপানো যে টিকিট, মানে রমনা বাজার লেখা থাকবে সেই টিকিট নাই। তো উলিপুর পর্যন্ত 35 টাকা নিল। একেবারেই যাত্রী নেই। আর এই যে এই ট্রেন তো এর আগেও দেখিয়েছি, সিট হচ্ছে সাধারণত 2টা করে, দুই পাশে 2টা সিট। একটু কিছু কিছু কোচ ভিন্ন রকম আছে। এই ট্রেনে বড় কথা হচ্ছে টয়লেটও আছে। লোকাল ট্রেন হলো, ভিতর টয়লেট এত পরিষ্কার বা এমন কিছু না। আর এই হচ্ছে সিট, 2টা করে, দুই পাশে 4টা সিট, এরকম 2 দিকে মুখ করাই সিট আছে। আমরা এই যে এখানে বসেছি, এখানে আর তেমন কোনো যাত্রী নেই বললেই চলে, আমরাই আছি। আর কথা হচ্ছে সূর্য উঠতে চলেছে, এখনো পুরোপুরি ওঠেনি। যাত্রা আশা করি আনন্দদায়ক হবে। 7 সকালে যাত্রা। সাতটা 4 বাজতেই হুইসেল বেজে গেল, এবং আমাদের ট্রেন পার্বতীপুর জাংশন থেকে রমনা বাজার রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো রমনা লোকাল। সালে তৈরি করা কুড়িগ্রাম চিলমারী লাইনে রমনা বাজার রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। তবে ব্রহ্মপুত্র নদী ভাঙনের ফলে চিলমারী রেলওয়ে স্টেশন নদীগর্ভে বিলীন হয়ে যায়। তারপর থেকে কুড়িগ্রাম চিলমারী লাইনের সর্বশেষ রেলওয়ে স্টেশন হিসেবে রমনা বাজার স্টেশন ব্যবহৃত হয়ে আসছে।
রমনা বাজারের এই ট্রেন কিন্তু অনেক দিন বন্ধ ছিল, মানে এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা যে কবে চালু হবে না হবে। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই অল্প কিছুদিন আগে এই 2024 সালের প্রায় শেষ ভাগে এসে এই ট্রেন চালু হলো। এবং এটা আসলেও রমনা বাজারে তখন শুধু চিলমারি কমিউটার যেত আর এই রমনা বাজার এটা যেত, মানে এই রমনা লোকাল যেত। এবং এটাই প্রকৃতপক্ষে মূল ট্রেন ছিল, কারণ পার্বতীপুর থেকে কিন্তু যাত্রী বেশি হয়, মানে পার্বতীপুর, কোলাহাটি এদিক থেকে কৃষিকাজের সাথে জড়িত অনেক ব্যক্তি কিন্তু ওইদিকে যাতায়াত করে বিভিন্ন প্রয়োজন। তো এজন্যই এই মানুষজনের জন্য, এই এলাকাবাসীর মানুষের জন্য এই রমনা লোকাল খুবই গুরুত্বপূর্ণ ট্রেন। যদিও রমনা বাজারে কিন্তু ট্রেন আরও কিছু দরকার, কারণ ওইটা অনেক অবহেলিত একটি লাইন, এবং বলতে গেলে বাংলাদেশের সবচেয়ে দুর্বল এবং খারাপ লাইন হচ্ছে কুড়িগ্রাম থেকে রমনা বাজার পর্যন্ত। আজকে কিন্তু আমরা সেই লাইনে যাত্রা করব, দেখি কেমন মানুষজন ওঠে। আমরা রওনা দিয়েছি একদম সেই সকাল 7টায়, এবং আশা করা যাচ্ছে সামনের স্টেশনগুলোতে রংপুর বা তার আগ পর্যন্তই শ্যামপুর টেম্পুর এইসব স্টেশনে যাওয়ার পরেই আমরা পর্যাপ্ত পরিমাণ যাত্রী পেয়ে যাব, কারণ অনেকের কাছে এটি খুব জনপ্রিয় এবং প্রয়োজনীয় একটি রেল সেবা। এবং আমরা লালমনিরহাট প্রকৌশল রেল বিভাগের মধ্যে প্রবেশ করলাম। সকালের এই স্নিগ্ধ হাওয়ায় যাত্রার মজাই আলাদা। আসলাম রেল স্টেশন খোলাহাটি। এবং দেখা যাচ্ছে খোলাহাটিতে কিন্তু যাত্রী আছে অনেক। এই যে এদিকে মানুষ মাথায় টুপি পরে হেলে দুলে দৌড় দিচ্ছেন, কারণ তারা জানেন যে এই ট্রেন কিন্তু বিলম্ব করবে না। এই যে বাঁশি দিয়ে দিয়েছে গার্ড সাহেব। লম্বা একখানা হুইসেল দিয়ে আমাদের ট্রেন খোলাহাটি ছেড়ে দিল। আসলাম বদরগঞ্জ স্টেশনে। চলে আসলাম বদরগঞ্জ, আর আমরা কিন্তু দিনাজপুর জেলাকে অতিক্রম করে ফেলেছি। এখন আমরা রংপুর জেলাতে প্রবেশ করে গেছি। অপূর্ব ভাই নেমেছে। আজকে আমাদের হাতে আছে টিকিট। আজকে উনি টিকিট কাটতে যাননি, আজকে উনি গেছেন আমাদের জন্য নাস্তা আনতে। দেখা যাক উনি নাস্তা পানি কিছু পান কিনা।
হ্যাঁ, অপূর্ব ভাই সফল হয়েছেন, তিনি নাস্তা পানি পেয়েছেন। কারণ আমরা সাত সকালে পার্বতীপুর জাংশনে নাস্তার কিছুই পাইনি। টাটা, বাই বাই। এই হচ্ছে ডাল, মানে বদরগঞ্জে এসে আমাদের নাস্তা পাওয়া গেল। আর এটা মনে হচ্ছে পুরি নাকি লুচি হবে, একটা কিছু আছে, লুচি বা পুরি। বাহ, নাস্তা তো সেই নাস্তা মনে হচ্ছে, একদম খাস্তা লুচি। খাস্তা মানে আর কি টাটকা। এই যে লুচি আর আলুর দম, বেশ ভালো একটি খাবার, লুচি আর ডাল। দেখ, এই খাবার পেলাম, এই খাবারই এখন খাই, এটাই ভরসা। আর পরবর্তীতে সেই সিংহের ডাবরি হাট না, একেবারে রমনা গিয়ে আমরা তারপরে সেখানে খাওয়া দাওয়া করবো। এটা কত? 40 টাকা। 40 টাকার খাবার। নাস্তা শেষ করলাম, চমৎকার একটি নাস্তা এই সাত সকালে উপভোগ করলাম। এটা আমার পক্ষ থেকে বলা থাকবে, যদি আপনারা কেউ বদরগঞ্জ আসেন, বদরগঞ্জ রেল স্টেশনের সাথেই এই পুরিটা পাওয়া যায়, পুরি বা লুচি যেটাই বলি না কেন, লুচিগুলা এবং সাথে যে ওই যে ডাল ভাজিটা দেয় বা যে আলুর দমের মতো আলু দিয়ে ডাল, এটা কিন্তু পাঁচফোড়ন দিয়ে রান্না করে, স্বাদটাই আলাদা, মানে অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, সুস্বাদু খাবার। এটা আপনারা খেয়ে দেখবেন। ভাবলাম আউলিয়াগঞ্জে এসে একটু নামবো আর দেখবো এখানে কোন আউলিয়া আছে। আউলিয়ার দর্শন তো হলো না, কারণ এই স্টেশনে আসার পর আমি কি বলবো, আমি দরজার কাছে আসলাম, মানে ট্রেন ব্রেক করার আগে তো 10 সেকেন্ডও মনে হয়নি, শুধু লম্বা করে হুইসেল দিয়ে। আর তার চেয়ে বড় কথা, এখানে প্ল্যাটফর্ম নাই, এখানে নামলে উঠতে একটু সমস্যা হবে। এক প্রস্ত ইট আছে, ইটার উপরে পা দিয়ে উঠতে হবে। মাস্টারও নাই না? এই হচ্ছে স্টেশন মাস্টার। এই যে বুকিং সহকারী চাই আন্দোলনের একটা লেখা দেখলাম, আসলে বুকিং সহকারীও নাই। আমাদের দেশে বেশ কিছু স্টেশন আছে, এগুলো হচ্ছে ডি টাইপ স্টেশন, মানে ABCD, মানে স্টেশনের ক্লাস হয়। তো ডি টাইপ যে স্টেশনগুলো, এগুলোতে দেখা যায় যে মাস্টার সাহেব থাকে না, স্টেশন মাস্টার থাকে না, কিন্তু বুকিং সহকারী থাকে। এটা যদি ডি টাইপ স্টেশনও হয়, কারণ এটা কিন্তু অনেকটা যে ফ্ল্যাগ স্টেশন বা হল্ট স্টেশন, লাইনও কিন্তু একটাই, আর কোনো লাইন নাই। এই যে আমরা দেখতে পাচ্ছি রংপুর এলাকায়, এদিকে কিন্তু ধান, চমৎকারভাবে ধান কাটা হয়েছে বেশ কিছু, এবং আরো কিছু ধান যেগুলো আছে এগুলো কিন্তু পেকে গেছে, মানে এগুলো কাটা হবে। এগুলো পোলাও, পোলাও কি ওই যে ইয়ে জিরা, মানে কালো জিরা? কালো জিরা মানে সাদা জিরা, সাদা জিরা। আচ্ছা আচ্ছা। ওই যে ওইদিকে দেখা যাচ্ছে ধান কাটার জন্য কিন্তু সকাল সকাল একজন খেতে চলে এসেছে। আমরা দেখা যায় শহরে বা আমাদের ঘরে বসে চাল ডাল সব কিছু খাই, তো এই চাল ডাল ফলাতে কি পরিমাণ কষ্ট যে কৃষকের করতে হয় একটাবার চিন্তা করে দেখবেন। আসলে সব কাজের মধ্যে পরিশ্রম আছে। চলে আসলাম শ্যামপুর স্টেশনে, এবং শ্যামপুর স্টেশনে আসার পর দেখা যাচ্ছে চিনিকল, এই যে বিশাল চিনিকল, মানে সুগার মিল। এই শ্যামপুর এসে আমাদের ট্রেনের একটা ক্রসিং হবে যা মনে হচ্ছে, ওদিক থেকে একটা গাড়ি আসছে, আর এখানে ট্রেন বেশ দুলাদুলি করছে, মানে লোকো মাস্টার কি নতুন নাকি ঠিক মতো ব্রেক ধরতেই পারছে না, অনেকবার আপ ডাউন হলো। শ্যামপুরে একটু নামলাম, হুইসেল শোনা যাচ্ছে। ক্রসিং এর ট্রেন খুব বেশি দূরে নেই, আর যাত্রা কিন্তু খুব আনন্দ লাগছে, মানে আবহাওয়াটা একদম বন্ধু সুলভ। আর এই যে একজন তীর্থের কাকের মতো আছেন, মানে ইয়ের জন্য, চায়ের জন্য। চা এখানে পাইলে আমি চা নিয়ে আসতেছি। পলিথিনে তো আর চা আনা যাবে না, ওই যে ইয়ে আছে না, ওয়ান টাইম কাপ প্লাস্টিকের। দেখি, হ্যাঁ গাড়ি আসতেছে, দেখি।
এবার আজকে আমি দৌড় দেই। শ্যামপুরে সে অপূর্ব ভাই দৌড় দিয়েছিল টিকেটের জন্য, আমি দৌড় দেই চায়ের জন্য। দেখি চা পাই কিনা। ওই দিক থেকে আবার ট্রেন চলে আসছে। ওই ট্রেন কিন্তু চলে আসলে এটা ছেড়ে দিবে। ট্রেনও তো চলে আসছে, কিন্তু চা তো নাই। ভাই চা আছে? চা না থাকলে কি আর করা, গিয়ে আবার এই ট্রেনে উঠতে হবে, কারণ এই ট্রেন ছেড়ে দিবে। একেবারে বিলম্ব করছে না, যেহেতু খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে ট্রেন। এটা কিন্তু সেই বিরল যাওয়ার ট্রেন, যে ট্রেনে করে বিরল গিয়েছিলাম। লোকোমাস্টার সাহেব লিভার টান দিলেন এবং দিনাজপুর কমিউটার বিরলের উদ্দেশ্যে ছেড়ে গেল শ্যামপুর থেকে। এই ট্রেনে অনেক যাত্রী হয়। এই যে বিরল যেখানে যাচ্ছে এখানেও একটাই ট্রেন। আর এটা তো দেখলাম আমরা 2900 সিরিজের হুন্দাই রটেম, খুবই ভালো লোকোমোটিভ, এটা দিয়ে চলাচল করে। আর আমাদের ট্রেনও কিন্তু কম ভালো লোকোমোটিভ না। এই লোকোমোটিভ দেখলে আপনাদের কাছে মনে হতে পারে এই ভাঙাচোরা কোন ব্রিটিশ পিরিয়ডের ইঞ্জিন বা লোকোমোটিভ। এটা এই 2300 আর 2400 সিরিজের ইঞ্জিন কিন্তু MLW দ্বারা নির্মিত, মানে মন্ট্রিল লোকোমোটিভ ওয়ার্কস, যেটা হচ্ছে মন্ট্রিল বলতে কানাডার। আর কানাডা কিন্তু এই লোকোমোটিভ এবং এই ইঞ্জিন তৈরির ব্যাপারে যথেষ্ট পারদর্শী। মন্ট্রিল লোকোমোটিভ ওয়ার্ক যেই লোকোমোটিভগুলো তৈরি করে এগুলো অনেক দীর্ঘস্থায়ী হয় এবং মেইনটেনেন্স বা ঘষা মাজা করা একটু কম লাগে, ভালোই চলে। এবং আমাদের এই ট্রেনেরও কিন্তু মানে লোকোমোটিভের সর্বোচ্চ গতি বা যে গতিতে টানতে পারে 90 কিলোমিটার। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে যে সাধারণ রকম যে ওয়াশরুম, জায়গা একটু কমই বলা যায়, তবে একেবারে যে পানি আছে, এটা সবচেয়ে বড় বিষয় হলো পানি আছে। পানি, ও হ্যাঁ, পানির এই যে ট্যাপের আবার মাথা নষ্ট হয়ে গেছে। ট্যাপের মাথা নষ্ট হলে পানি কি করে আসবে? আবারও লম্বা হুইসেল দিয়ে আমাদের ট্রেন ছাড়লো। চলে আসলাম রংপুর। যাবেন নাকি জমিদার বাড়ি, তাজহাট, চমৎকার জায়গা, যাবেন ভালো লাগবে। গেলে আমার সাথে চলেন, তাজহাট ঘুরে আসি। এই যে রংপুরের উঁচু প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটি নতুন করা হয়েছে। এটা একদম মিটার গেজের কোচের সাথে একদম যে পাদানি আছে বা যেখানে উঠতে হয় একদম লেগে লেগে যায়। আর আমাদের ট্রেন ভিড়ছে এই পাশের প্ল্যাটফর্মে। এই পাশের প্ল্যাটফর্মও কিন্তু উঁচু করা হয়েছে এবং একদম মিটার গেজের কোচের সাথে একদম লেগে লেগে যাচ্ছে, অর্থাৎ ওঠানামা করতে কোনো অসুবিধাই হবে না।
রংপুর স্টেশনে আসার পর কিন্তু আমাদের ট্রেনে অনেক যাত্রী উঠছে, নামার সংখ্যা কম, ওঠার সংখ্যা বেশি। ট্রেন আস্তে আস্তে কিন্তু বেশ খানিকটাই ভরে গেছে। রংপুর স্টেশনের খুব কাছেই রিক্সা যোগে যাওয়া যায় তাজহাট জমিদার বাড়ি। চলুন ঘুরে আসি তাজহাট। এটি একটি ঐতিহাসিক প্রাসাদ যা এখন জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। রংপুরের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান। এটি রংপুরের অন্যতম একটি প্রাচীন নিদর্শনও বটে। প্রাসাদটি বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন। এতে সময় লেগেছিল প্রায় 10 বছর। মহারাজা গোপাল রায় পেশায় ছিলেন একজন স্বর্ণকার। কথিত আছে তার মনোমুগ্ধকর তাজ বা মুকুটের কারণেই এ এলাকা তাজহাট নামে অভিহিত হয়ে আসছে, যার একটি রংপুরে স্থাপিত হয়েছিল। 1984 থেকে 1991 সাল পর্যন্ত তাজহাট প্রাসাদটি ব্যবহৃত হয় রংপুর হাইকোর্ট, বাংলাদেশের সুপ্রিম কোর্টের একটি শাখা বা বেঞ্চ হিসেবে। মার্বেলের সিঁড়ি বেয়ে জাদুঘরে উঠলেই রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় কক্ষ, যাতে রয়েছে 10ম ও 11দশ শতাব্দীর টেরাকোটা শিল্পকর্ম। এখানে রয়েছে সংস্কৃত ও আরবি ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি। প্রাসাদটি প্রায় 210 ফুটের মতো প্রশস্ত ও 4 তলার সমান উঁচু। এর গঠনশৈলী প্রাচীন মোগল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয়, যার প্রমাণ মেলে মধ্যভাগের বিশাল একটি গম্বুজ ও দুই পাশে তার ছড়িয়ে যাওয়া দালানগুলোর একটি মসজিদের অবয়ব থেকে। তবে রাজবাড়িটি যেই দিক থেকে বাংলাদেশের অন্য সকল প্রাসাদের থেকে আলাদা তা হলো এর সিঁড়িগুলো। সর্বমোট 31টি সিঁড়ি আছে, যার প্রতিটি ইতালীয় ঘরানায় মার্বেলের পাথরে তৈরি। সিঁড়ি থেকে উঠে জাদুঘর পর্যন্ত মেঝের পুরোটাই একই পাথরে তৈরি। রাজবাড়ির পশ্চাৎভাগে গুপ্ত সিঁড়ি রয়েছে। এই গুপ্ত সিঁড়ি কোনো একটি সুড়ঙ্গের সাথে যুক্ত, যা সরাসরি ঘাঘট নদীর সাথে যুক্ত এমন একটি জনশ্রুতি শোনা যায়। তবে সিঁড়িটা এখন নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে আসলো কুড়িগ্রাম এক্সপ্রেস। এখন এটা ঢাকায় যাবে। ঘন্টা বাজলো এবং ঘন্টা বাজার পরেই কুড়িগ্রাম এক্সপ্রেস ছেড়ে গেল ঢাকার উদ্দেশ্যে। এরপরে আমাদের আরও অনেক স্টেশন আছে, মিরবাগ, কাউনিয়া। এরপরে আমরা তিস্তা ব্রিজ অতিক্রম করব এবং এই অংশে দেখা যাচ্ছে রংপুর স্টেশনের যে পুরাতন ভবনগুলো আছে, মানে ব্রিটিশ আমলে নির্মিত, সেইগুলো। চিত্ত বিনোদনাগার রংপুর। এবং এই রংপুর কিন্তু কোনো আধুনিক যুগের স্টেশন না, এটা সেই পার্বতীপুরের সময়ই 1878, 79 এই সময়ই এই স্টেশন প্রতিষ্ঠা হয়। Semaphore signal down.
এখানে সম্ভবত এই পাশের লাইনে কোনো একটি গাড়ি এসে দাঁড়াবে, এই জন্য আমাদের ট্রেনটিকে প্ল্যাটফর্মে দেয়নি। মিরবাগ স্টেশনে খুব একটা সময় দাঁড়ালো না, 1 মিনিটের মতো দাঁড়িয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল। মিরবাগ স্টেশনের এই যে পুরাতন স্থাপনা দেখেই বোঝা যাচ্ছে। এখানে আমাদের সামনেও যে সিগন্যাল আছে এটাও কিন্তু ডাউন। সিগন্যাল ডাউন মানে হচ্ছে বাতির দিকে চিন্তা করলে হলুদ বাতি, উপরে উঠে থাকলে ভালো লাগে, উপরে উঠে থাকা মানে সেটা সবুজ বাতি। আমাদের ট্রেন এখানে মূলত দাঁড়িয়ে যাচ্ছে, আমি সামনে দেখতে পাচ্ছি সিগন্যাল ডাউন হয়নি, এই জন্য হুইসেল দিচ্ছে যাতে কাউনিয়া স্টেশন এখানে কেবিন থেকে সিগন্যাল দেওয়া হয়। এই যে ডাউন হয়ে গেল সিগন্যাল, অর্থাৎ এবার আমাদের ট্রেন এগিয়ে যাবে। এই যে এবার বেশ ভালোভাবে দেখা যাচ্ছে এই 3টি সিগন্যালের মধ্যে যে মাঝখানের সিগন্যালটি হচ্ছে আমাদের জন্য। আর চলে আসলাম কাউনিয়া জাংশন। এইখান থেকে আমরা যাব সোজাসুজি তিস্তা রেল সেতু পার হয়ে তিস্তা জাংশন, তারপরে কুড়িগ্রামের দিকে। আর এখানে অপর একটি লাইন এসে যুক্ত হয়েছে, সেটি হচ্ছে সান্তাহার থেকে বগুড়া বোনারপাড়া গাইবান্ধা হয়ে। এখানে কাউনিয়া জাংশনের পাশেই একটা দিঘি বলা যায়, বা বেশ বড় আকারের একটা পুকুর, চমৎকার। এখানে সম্ভবত মাছের আবাদ করা হয়। এই যে এখানে দেখা যাচ্ছে 2400 সিরিজের আরও একটি লোকোমোটিভ নিয়ে একটি লোকাল ট্রেন। কাউনিয়া জাংশনে একটু নামলাম, কিন্তু নামতে নামতেই ট্রেন ছেড়ে দিল। কাউনিয়া জাংশনের এই হচ্ছে ওভারব্রিজ। এই ওভারব্রিজটা কিন্তু অনেক সুন্দর। ওভারব্রিজের উপর থেকে কাউনিয়া জাংশন পুরাটাকে অনেক সুন্দরভাবে দেখা যায়। চমৎকার আবহাওয়ায় এইরকম সিমাফোর সিগন্যাল দেখতে দেখতে আমাদের যাত্রা চলছে। আর সামনেই আছে সেতু, সেটা হচ্ছে তিস্তা রেল সেতু। এই তিস্তা রেল সেতু তৈরি হয় কিন্তু 1900 সালের পরপরই, এবং রেল তার আগেও চলতো। সেই সময় রেল চলতো রেল ফেরি দ্বারা। কারণ আমি আপনাদেরকে দেখিয়েছি সেই লাইনটি কিন্তু এখান থেকেই বলতে গেলে শুরু হয়েছে। এখান থেকেই লালমনিরহাট গিয়ে মোগলহাট, তারপরে যে ফুরুঙ্গামারির যে লাইনটা দেখিয়েছি, সেই লাইনের ট্রেনগুলো এদিক থেকেই চলতো, পার্বতীপুর থেকে কাউনিয়া জাংশন হয়ে তিস্তা ব্রিজ। তো তিস্তা ব্রিজ এই রেলপথের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থাপনা।
চলে আসলাম তিস্তা জাংশনে। এই তিস্তা জাংশন স্টেশনটা আমার কাছে ভালো লাগে, আমি আপনাদের এর আগেও দেখেছি কুড়িগ্রাম যাওয়ার সময়। তিস্তা জাংশন স্টেশনে আমি সাধারণত এর আগে যতবারই যাত্রা করেছি ওই পাশের প্ল্যাটফর্মগুলো এসে দাঁড়িয়েছিলাম। তবে যেহেতু আজকে আমাদের এই ট্রেন নিয়ে আমরা যাব কুড়িগ্রাম, সেজন্য এই স্টেশনের যে গতানুগতিক যে দিকটি হয়, মানে প্রধান দিকটি হচ্ছে লালমনিরহাট, আর আমরা এখন যাব কুড়িগ্রামের দিকে, তাই এই পাশের লাইনে ট্রেনকে রাখা হয়েছে। গার্ড সাহেব বাঁশি দিলেন। আমাদের ঘড়িতে এখন সময় সকাল 9:20। তিস্তা জাংশন থেকে আমাদের ট্রেন ছাড়লো। এখান থেকে বাংলাদেশের যত ট্রেন লাইন আছে এই লাইন সব থেকে দুর্বল। এদিক দিয়ে খুব আস্তে আস্তে ট্রেন যাবে, ডুকডুক ডুকডুক করে। সিঙ্গের ডাবরিহাট এরকম আরো বিভিন্ন স্টেশন অতিক্রম করে আমরা কুড়িগ্রাম যাব। এই হচ্ছে তিস্তা জাংশনের মাস্টার সাহেবের ঘর এবং টিকিট কাউন্টার ঘর। ওই পাশে দেখা যাচ্ছে যে লাইনটি, সেটি হচ্ছে লালমনিরহাটের লাইন। সেই লাইনটি চলে গেছে লালমনিরহাট। চলে আসলাম সিঙ্গের ডাবরিহাট স্টেশনে। এর আগের বার যখন এসেছিলাম তখন এই যে পাশে যে রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে গিয়েছিলাম মানে কুড়িগ্রাম থেকে ফেরার সময়। 9:30 আগে আমরা তিস্তা জাংশন থেকে রওনা করেছি। এইটুকু রাস্তা যেতে, এই তিস্তা জাংশন থেকে যদি একেবারে শেষ স্টেশন রমনা বাজার পর্যন্ত ধরি, এইটুকু দূরত্ব সর্বোচ্চ 40-45 মিনিট বা 50 মিনিটের দূরত্ব। কিন্তু আমাদের সময় লেগে যাবে প্রায় 2 ঘন্টা। মানে এখনও বাজে 9:30 মতো, আমরা প্রায় 11:30 আশেপাশে সময়ে রমনা বাজার গিয়ে পৌঁছাবো। চলে আসলাম রাজারহাট স্টেশনে। স্টেশনের এই পাশে কোনো প্ল্যাটফর্ম নেই, এই পাশেও আসলে প্ল্যাটফর্ম নেই বললেই চলে। যাত্রীদের ওঠানামায় আসলে কষ্ট হয়। এই লাইনের দুর্দশা, যেটা এখানকার যাত্রীরাও বলছিলেন, আসলে এই লাইনের কোনো উন্নয়ন তো নাই, যা আছে সেটাকেও রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে বা রক্ষা করা হচ্ছে না। যাই হোক, যাত্রা করি, সামনে আগাই, আরো কি হয় না হয় তা দেখব। এই হচ্ছে রাজারহাটে কত সুন্দর একদম সবজি নিয়ে বাজার বসে গেছে। আর এই যে রাজারহাটের সাইনবোর্ড। আসলে রাজারহাটে কোন রাজা বাস করতেন, আপনাদের কারো জানা থাকলে আপনারা জানাবেন।
আজকের ডাবরি হাট, রাজার হাটের পর এবার আমরা আসলাম টগরাই হাট। বিশ সেকেন্ডের মতো বিরতি ছিল, তারপরে আমাদের ট্রেন হুইসেল দিয়ে ছেড়ে দিল। এই টগরাই হাট স্টেশনের এই যে দেখাই যাচ্ছে জীর্ণ শীর্ণ অবস্থায় সেই পুরাতন ভবন। আমাদের ট্রেন কিন্তু এখন কুড়িগ্রামের খুব কাছাকাছি, এবং এই অবস্থায় কিন্তু কিছুটা ট্রেনের গতি দেখা যাচ্ছে। চলে আসলাম কুড়িগ্রাম স্টেশনে। চমৎকার কুড়িগ্রাম স্টেশন। কুড়িগ্রাম স্টেশনের আমার ভালো লাগার বিষয় হচ্ছে প্রধানত এই গাছটা। বিশাল গাছ থাকার জন্য গাছ একটা বেশ বড় রকম ছায়া দেয়। কি ভাই, কেমন লাগছে? সুন্দর। এই ট্রেনে কয়বার উঠছেন? অনেকবার। শ্বশুরবাড়ি যেতে হয় না? মধুরহাড়ি না? তো আমরা কুড়িগ্রাম ছাড়লাম। কুড়িগ্রাম ছেড়ে এখন এই উলিপুর রমনা বাজার যে লাইন, সেই লাইনে আমরা যাত্রা করছি। এবং এই লাইনের আশেপাশে যে গাছগুলো, এই গাছগুলোর জন্য এই প্রকৃতিটা অনেক সুন্দর লাগে। এখন থেকে একদম এরকম ঘন্টায় অনেকটা 10 কিলোমিটার এরকম একটা গতি নিয়ে আমাদের ট্রেন ছুটবে রমনা বাজারের দিকে। এই হচ্ছে ট্রেনের গতি। এই ট্রেনের গতিতেই আমরা হাঁটতে পারি। এই ট্রেনটা লোকাল হয়েছে তো কি, এটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যেত, মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে এই ট্রেনে যাতায়াত করতে পারত। সবার কাছে এটা আনন্দদায়ক। ট্রেনের ভাড়া কম, ঠিক আছে, এর যে গতিপথটাও ঠিক আছে, প্রয়োজনীয় গতিপথ এই এলাকার মানুষের জন্য। কিছু ঘষা মাজা তো করা দরকার, মানে যেগুলো রক্ষণাবেক্ষণ করে, যেমন এই যে সিটে এই যে এগুলো কাটা থাকবে কেন, এগুলো রিপেয়ার করা যায়। ওই যে এখানেও সিট যে কাটা। তারপরে পাখা তো কাজ করে না। চলে আসলাম পাঁচপীর। তবে হ্যাঁ, এখানে পাঁচপীরের সন্ধান না মিললেও আমি এখানে দেখতে পাচ্ছি 5টা ভেড়া। 1 2 3 4 5 গুনে দেখেন, 5টাই ভেড়া আছে। একদম পাঁচপীর লেখার কাছে 5টি ভেড়া। এই যে পাঁচপীরের কাছে 5টি ভেড়া রেখে আমরা চলে যাচ্ছি। এই যে পাঁচপীর, এইটা হচ্ছে স্টেশন ঘর। আমরা কিন্তু উলিপুরের খুব কাছাকাছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা উলিপুর পৌঁছে যাব। পুরো নৌকার মতো এখন দুলছে। এই উলিপুর স্টেশনে আসলাম। অনেক শান্তশিষ্ট স্টেশনটা আমার কাছে খুব ভালো লাগছে। এক কথায় মানে পরিবেশ আর হাওয়া দেখলে বোঝা যায় যে ওই জায়গাটা আসলে ভালো লাগার মতো কিনা। এই উলিপুর স্টেশন, এখানে হয়তো খুবই ছোট বিরতি হবে, তবে এদিককার লাইনগুলো আমি যেটা দেখলাম খুব ভয়ানক। একদম স্লিপার কিছু একদম নড়াচড়া করছে, মানে ট্রেন যাওয়ার সময় স্লিপার নড়াচড়া করে। তারপর বেশ কিছু লাইনের ক্লিপ নাই, এরকম এগুলো দেখা যাচ্ছিল রাস্তার মধ্যে আসতে আসতে। এই জন্যই এখানে আসলে রেল খুব আস্তে আস্তে চলে।
ছেড়ে দিল রমনা লোকাল। এই যে এই পাশের যে লাইনটা, এই লাইনের কিন্তু কাজ হচ্ছে। এখানে যে স্লিপারগুলো দেখে বোঝা যাচ্ছে এবং ক্লিপ সম্পূর্ণ নতুন করে বসানো হয়েছে, অর্থাৎ এই লাইনেরও সংস্কার কাজ চলমান। সংস্কার হলে এখানেও আশা করা যায় বেশ দ্রুত গতিতে ট্রেন চলবে। হেলে দুলে আমরা এগিয়ে যাচ্ছি, যাত্রা কিন্তু বেশ আনন্দই লাগছে। চমৎকার একটি রৌদ্রোজ্জ্বলময় দিন। অবশেষে হেলে দুলে আমরা চলে আসলাম রমনা বাজারে। এই চমৎকার আবহাওয়ায় চমৎকার একটি যাত্রা শেষ করলাম, নেমে গেলাম রমনা বাজারে। আজকের যাত্রা আসলে অসাধারণ ছিল। আপনারা দেখেছেন, আপনারা বুঝলেন, এত সুন্দর প্রকৃতি। আর এই লাইনে আসলে তেমন কোনো গাড়ি নেই, কোনো ক্রসিং নেই, কোনো ঝামেলা নেই। এই নির্ঝঞ্ঝাট একটি রেল লাইনের মধ্যে দিয়ে যাত্রা করে পৌঁছে গেলাম রমনা বাজার, এবং এটাই হচ্ছে টার্মিনাস, শেষ স্টেশন, এরপরে নদী। যদিও মূল এই টার্মিনাস স্টেশন ছিল চিলমারি, কিন্তু চিলমারি ধ্বংস হয়ে গেছে, মানে সেটা নদীর ভিতরে। তো ধন্যবাদ বাংলাদেশ রেলওয়ে এবং রমনা লোকালকে। যাত্রা হবে, পরবর্তীতে নতুন কোনো গন্তব্যে চলে যাব, সেখানে আপনাদেরকেও নিয়ে যাব। সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আমরা রমনা স্টেশন থেকে বের হয়ে এখন যাচ্ছি চিলমারি স্টেশনের দিকে। ওই যে বললাম যে আসলে শেষ স্টেশন ছিল চিলমারি। চিলমারি স্টেশন তো যেতে পারছি না, দেখাতে পারছি না, নাই। তো চলেন দেখি চিলমারি স্টেশন পাওয়া যায় কিনা। আমরা মনে হয় চিলমারি স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছি। যাই হোক, রিক্সাওয়ালা এই যে একদম চিলমারি ঘাটের কাছে নামিয়ে দিল। এই হচ্ছে চিলমারি বন্দর। আর এখানে এই যে পন্টন আছে, পন্টন মানে যেখানে নৌযান ভিড়তে পারে বা ফেরি ভিড়তে পারে। এই হচ্ছে চিলমারি নদী বন্দর। এই হচ্ছে চিলমারি বন্দর। আর এই চিলমারি বন্দরের কাছেই ছিল, মানে এদিকেই ছিল চিলমারি রেলওয়ে স্টেশন। মূলত নদী ভাঙনের কারণে চিলমারি রেলওয়ে স্টেশন নদী গর্ভে বিলীন হয়ে যায়, আর এই কারণে জন্ম হয় রমনা বাজার স্টেশনের। কারণ ধরে নিন যে এদিকে চিলমারি স্টেশন ছিল, পর্যন্ত ট্রেন আসতো, কিন্তু যেহেতু নদী ভাঙনের স্টেশন সব ভেঙে নদীর মধ্যে চলে গেছে, তাই ট্রেন তো আর ওদিকে আসতে পারে না। সেজন্যই লাইনকে, মানে স্টেশনটাকে এগিয়ে নিয়ে ওই রমনা বাজারে করা হয়। এদিকে যে লাইনটি দেখা যাচ্ছে, এই যে লাইন চলে গেছে, এই লাইনে একদম চলে গেছে চিলমারি স্টেশনের দিকে। অর্থাৎ যে স্টেশনটি আসলে নদী গর্ভে বিলীন হয়ে গেছে, সেই স্টেশনটি এদিকে সোজা চলে গেছে। রাজারহাট স্টেশন থেকে রিক্সা নিয়ে খুব কম খরচে আশেপাশে বেশ কিছু পুরনো মসজিদ আছে, সেগুলো খুব সহজেই ঘুরে আসা যায়। রাজারহাট এলাকাতে এসে চলুন প্রথমে কিছুটা ভুরিভোজ করে নেওয়া যাক, এরপর ঐতিহাসিক স্থানের উদ্দেশ্যে ভ্রমণ করা যাবে। আর সেই রকম ক্ষুধার মধ্যে চলে আসছে এই রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের একটা ঐতিহ্য হচ্ছে এখানে কিন্তু পেট চুক্তি খাওয়া, তো যত পারেন খাবেন, একটা প্যাকেজ নেবেন, যত পারেন খাবেন, দেখা যাক কত খাওয়া যায়। আমার সামনে চলে এসছে গরম গরম ভাত,
আর তরকারি কি নেবো এখনো ঠিক করি নাই, শশা দিয়ে শুরু করি। শুরু করব, অপেক্ষা করে। হ্যাঁ, আপনি একটু বলেন যে গরুর প্যাকেজে কি কি থাকে। গরুর মাংস থাকে, গরুর মাংস, ডাল, সবজি, ভাত। এটা থাকে মোটামুটি। ভর্তাটা হলো সকালবেলা আইটেম, থাকলে দিয়ে দিন, না থাকলে আচ্ছা, আর এমনিতে ভাত তো যতটুকু আমার দরকার ততটুকু খেতে পারবো। অবশ্যই। এই হচ্ছে বিফ, একদম গরম, একদম গরম বিফ। এটা হচ্ছে একটা সবজি, আর এই যে একদম গরম গরম ভাত। এই সবই হচ্ছে 150 টাকা করে জন প্রতি। এই যে আমাদের সামনে পুরো এক বাটি ভাত দিয়ে গেছে। এই যে ডাল, চমৎকার ডাল চলে আসছে। ডাল মানে এই যে এই ডালও কিন্তু একেবারে খারাপ মানের ডাল না, ডাল কিন্তু একেবারে পাতলা ডাল না, ভালো কিন্তু মানে পরিমাণে কিন্তু ভালোই দিয়েছে, একেবারে কম দেয়নি। এবং বিফ যথেষ্ট সিদ্ধ হয়ে গেছে, নরম। আর মশলার যে ফ্লেভার অসাধারণ। আর তার চেয়ে বড় কথা, ক্ষুধা পেটে আছি, অসাধারণ লাগছে। মানে খুব বেশি মশলা না, খুব বেশি মশলা না কিন্তু। এই রেস্টুরেন্ট থেকে খেয়ে বের হলাম। আমি বলি এটা হচ্ছে আমার পক্ষ থেকে হাইলি রেকমেন্ডেড থাকবে। না, আপনারা যদি এখানে আসেন এবং ক্ষুধার্ত থাকেন, এখানে আসবেন অবশ্যই খেতে। এই আলিফ হোটেল, এই রাজারহাট কুড়িগ্রাম, এই জায়গায়। কারণ হচ্ছে এদের এই যে এত কম দামে তারা পেট চুক্তি খাবার দিচ্ছে, তারপরও তাদের আতিথেয়তা এত ভালো, আমার কাছে এত ভালো লেগেছে। কারণ দেখা যাচ্ছে যে তারা খুব আপ্যায়ন করে, সুন্দরভাবে তারা সব কিছু পরিবেশন করে, তাদের কথাবার্তা সব কিছু মানে এত আন্তরিক। আমার এখানে খেতে বসে অনেক শান্তি লেগেছে, এই জন্য আমি বললাম হাইলি রেকমেন্ডেড। এই হলো চান্দামারি মসজিদ। এই ভবনটি নতুন করে করা, আর এই যে সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরাতন ভবন। মানে এই যে এই দরজা দিয়ে ঢুকে ভিতরের যে অংশ, এটাই বাহির থেকে দেখা গেল, এটাই হচ্ছে আসল ভবন বা পুরনো ভবন। কথা হচ্ছে ভবনের এই দরজাগুলো এত ছোট ছোট, তবে মানুষ যদি লম্বা হয় সেক্ষেত্রে তাকে কিছুটা মাথা নিচু করে ঢুকতে হবে। ব্যাপারীপাড়া শাহী জামে মসজিদ, মেকুরটারি, রাজারহাট, কুড়িগ্রাম, 2016 সালে পুনর্নির্মাণ করা হয়েছিল। আর এটা হচ্ছে এই মসজিদের যে পুরাতন শাখা, অর্থাৎ আসল যে মসজিদটা, এটা হচ্ছে সেটা। এই মসজিদটা কত সালে হয়েছে বলতে হবে? এই হচ্ছে নিদারিয়া মসজিদের পিছনের অংশ, প্রায় 1000 বছরের মসজিদ। মানে এইটার বিশেষত্বটা কি? এটা আগে ওয়াল এগুলো ছিল, এখন এর উপর দিয়ে নতুন করে করছে। এই যে ও, ওইটা ছিল মেইনলি মানে ফ্লোর, হ্যাঁ। ওইটা ফ্লোর ছিল। হ্যাঁ, আচ্ছা, ওইটাই ছিল ফ্লোর। না, এটা তো গ্লাস দিয়ে দিছে, মানে ওইটা রাখার জন্য, স্মৃতি ধরে রাখার জন্য ওইভাবে রাখছে।
এটা হচ্ছে 1100 কত সালের? 1169। ও শুধু 69 হিজরি। ওই 600 টাকা। তাহলে তো 600, হ্যাঁ 600-র কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। তার মানে এই হারানো মসজিদের এই যে এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত আর কি, এই পর্যন্ত। আর এই যে কালো যে মার্কটা করা, দাগটা দেয়া, এটাই ছোট মসজিদ না। আমরা আরো মসজিদ দেখতে গেছিলাম, তো ওখানে বললো যে ওই মসজিদে এক কাতার হইতো।